কি গো গিন্নি, বলি ভাত দেবে না নাকি? দেরি হয়ে যাচ্ছে তো। যাচ্ছে যাচ্ছে। মা মেয়েতে একটু যে কথা বলবো তাও হবে না। বলি আমি বেরিয়ে যাবার পরে যত খুশি কথা বলুন না মা, আমার তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। দিদি দাঁড়াও দাঁড়াও, আসলে মাকে শাড়ি বেচতে দিচ্ছিলাম। শাড়ির ব্যাপারে একটু সময় তো লাগবে, তাই না? সামনে তো কোনো পার্বণ নেই, তাহলে উনি শাড়ি কিনে অহেতুক ব্যয় করছেন কেন বলো তো? ওমা, উনি ব্যাগ করবেন কেন? তাহলে তুমি আছো কি করতে বাবা জীবন? বলি মেয়ের বাড়িতে এসেও যদি নিজেকে শাড়ি কিনতে হয় তাহলে আর মা, তুমি এত ভাবছো কেন? তোমার যে কটা শাড়ি পছন্দ হয়েছে নিয়ে নাও নিয়ে নাও, উনি তাঁতিকে মোহর দিয়ে দেবেন। হ্যাঁ, না, কি আমি কেন দেবো? মিছিমিছি উনি এখন কিনবেন শাড়ি আর তার দাম মেটাবো আমি? হ্যাঁ, জামাইয়ের কি রূপ দেখছি। আমি কিনা তার মাতৃসম, আর আমার প্রতি এমন অবিচার। তুমি আমার মাকে এভাবে কাঁদালে। যাও যাও, শিগগিরই মায়ের কাছে ক্ষমা চাও। হ্যাঁ, কি মা, হ্যাঁ তুমি সকাল সকাল কাঁদছো কেন? জামাই অপমান করেছে। চল চল বাবা চল, আমরা এখান থেকে চলে যাই। ছি 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 ছি, আমার মায়ের 2-3খানা শাড়ির দাম দিতে হতো বলে তুমি এমন করলে? মা যে এখন বাড়ি থেকে চলে যেতে চাইছে। আচ্ছা বাড়িতে তোমরা সবাই মিলে কি নাটক শুরু করলে বলো তো? ও এই ব্যাপার, শাশুড়ি মাকে 2-3খানা শাড়ি আর ছোট ভাইয়ের সুমান শালককে সাহেবের মতো প্যান্টুলুন কিনে দিতে হবে বলে জামাই বাবুর এত রাগ। বাবা কি কিপটে রে বাবা। কি সাহেবদের মতো প্যান্টুলুন? হ্যাঁ তো খুব ইচ্ছে ছিল, বহুদিনের ইচ্ছে, কিন্তু অনেক দাম বলে না ওই বানাতে দিতে পারছিলাম না। তবে এখানে এসে ভাবলাম বানিয়েই নি, জামাই বাবু দাম মিটিয়ে দেবে। কি জামাই বাবু? কি সর্বনাশ! না আমি দেবো শাড়ির দাম, না দেবো আমি প্যান্টালুনের দাম। তোমরা যা খুশি করো। মা, আমার প্যান্টুলুন মা। তুমি আমার মা ভাইকে এভাবে কাঁদালে। যাও, আজ তোমার খাওয়া বন্ধ। হ্যাঁ, অনেক হয়েছে, থাক, দরকার নেই আর খেয়ে, আমি চললাম। তাহলে সব হিসেব এই বিগত 6 মাসের মিলে গেল, তাই তো? হ্যাঁ মহারাজ, আমি আছি, আর না মিলে যাবে কোথায়? কারণ হিসেবে গরমিলটা তো আপনি ভালো করতে পারেন মন্ত্রী মশাই। কি হচ্ছেটা কি? আবার তোমরা এসব বাঁকা বাঁকা কথা বলা শুরু করলে। আজ সকলের অনেক পরিশ্রম গেল। চল, আজকের মতো আমি সভার ইতি ঘোষণা করছি। সভার এখন ইতি হবে না, কারণ দেখুন প্রহরী আসছে, হাতে ধরা আছে তার পত্রখানা। বাবা, এখন আবার কার পত্র? খন বলছে এ পত্র নবাবেরই হবে। নবাব বাহাদুর তার দূতের মাধ্যমে একখানি পত্র পাঠিয়েছেন। হ্যাঁ, দাও দাও দাও। গোপাল, পত্রটা পড়ো তো দেখি। মহারাজ, নবাবের পত্র তো, জানি না কি আছে ভিতরে, তাই চলুন এই পত্রটা ছাদে গিয়ে পড়ি। বাইরে বেশ হাওয়াও দিচ্ছে, আর পত্রের ভেতরে কিছু মারপ্যাচ থাকলে হাওয়ায় মাথা খুলবে ভালো মহারাজ। তবে তাই হোক, তাই হোক। তাই হোক। মহারাজ, এই পত্রে নবাব জানিয়েছেন যে তিনি এবার থেকে তার জন্মদিন প্রতি বছরে তার সাম্রাজ্যের অধীন কোনো না কোনো রাজ্যে পালন করবেন। তাই বুঝে গেছি, তাই এবারে তিনি জন্মদিন পালনের স্থান হিসেবে এই কৃষ্ণনগরকে বেছে নিয়েছেন, তাই তো? শুধু তাই নয়, তিনি বলেছেন তার জন্মদিনে রাজ্যের সব অধিবাসীকে যদি হাজির করতে পারেন তাহলে উনি আপনার 3 বছরের খাজনাও মুকুব করে দেবেন। ব্যাপারটা তো মন্দ নয়, বেশ ভালোই হবে। ভাবতে পারছেন মহারাজ, আগামী 3 বছর যদি আপনাকে খাজনা না দিতে হয় তাহলে আপনি কতটা ধনী হয়ে যাবেন? হ্যাঁ, আর আমি যত ধনী হব তার সাথে সাথে পরোক্ষভাবে তোমারও তো মোহরের সংখ্যা বাড়বে মন্ত্রী। মহারাজ এমন বলবেন না। মহারাজ, কথাটা শুনে যত সহজ বলে মনে হচ্ছে, আদৌ ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। সেই দিন কোনো কারণে মোট রাজ্যবাসীর ভেতরে একজনও কেউ অনুপস্থিত থাকলে এই সুযোগ হাতছাড়া তো হবেই, উপরন্তু আপনার তহবিল থেকেই প্রচুর ব্যয় হবে কোন রকম লাভ ছাড়াই। আগামীকাল আগে তাহলে যে ঠেড়া পেটায় তাকে খবর দিই,
বলি যে খবরটা চারিদিকে রাষ্ট্র করে দিতে, তারপরে কিভাবে কি হবে তা নিয়ে তোমাদের সাথে আলোচনায় বসি। রানী, তুমি আজ নিজেই পেয়ালা নিয়ে আসলে। হ্যাঁ, ভাবলাম আপনার সাথে গল্প করতে করতে একসাথে চাটা খাবো আজ। তা বেশ করেছো। জানো তো, ওই নবাবের ব্যাপারটা নিয়ে না বেশ চিন্তায় রয়েছি। এটার জন্য বেশি ভাববেন না মহারাজ, আমি তো আছি। আমি নিজের হাতে ওনার জন্য আর গোটা রাজ্যবাসীর জন্য পায়েস রাঁধবো। তুমি খেপেছো রানী? এই এত লোকের জন্য পায়েস রাঁধবে? মহারাজ, আপনি যখন এতজন লোকের ভালো মন্দ নিয়ে ভীষণ ভাবে চিন্তা করেন, তখন আমি কি কিছু বলি? আপনাকে বারণ করি? না, কিন্তু আর কোনো কিন্তু নয়, কথা তো হয়েই গেল। এবারে বাকি ব্যবস্থা আপনি করে ফেলুন মহারাজ। মহারাজ, কি ব্যাপার, গিয়েছিলে ঢেঁড়াবাদকের বাড়ি? আগে হ্যাঁ মহারাজ, সেইখান থেকেই আসছি আর কি। বলো, কি বললে সে? কিছুই বলতে পারেনি, কারণ তার ভীষণ জ্বর আর সর্দি কাশি, গলা দিয়ে কোনো রকম আওয়াজই বেরোচ্ছে না। কি সর্বনাশ! তাহলে আমি এখন দিকে দিকে কি করে খবরটা ছড়িয়ে দেব রানী? মহারাজ, এতটা উতলা হবেন না। প্রহরী, তুমি এখন এসো। উতলা না হয়ে কি পারি বলো? শুনুন মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রানী? বলো তো একটু শুনি। আপনি বরং আপনার সভাসদদের ভেতরে 4 জনকে বার্তাবাহক হিসেবে কাজে লাগান মহারাজ। তারাই রাজ্যের চারদিকে খবরটা ছড়িয়ে দিক। আপনি তাদের বলুন, নবাবের জন্মদিনের দিনে সব থেকে বেশি লোকের উপস্থিতি যে ঘটাতে পারবে তাকে আপনি 500 মোহর দেবেন। কিন্তু নবাব যে বলেছেন রাজ্যের সকলকে উপস্থিত থাকতে। নবাব তো বলবেনই। আপনি সভাসদদের একবার পুরস্কারের কথাটা ঘোষণা করে দেখুন মহারাজ। পুরস্কারের কথা শুনলে সকলেই কাজটা ঠিকঠাক ভাবে করতে তৎপর হবেন। বেশ, তাহলে আজকেই কথাটা ঘোষণা করব। এই সবার শরীর ঠিক তো? আসলে কালকে তো খুব পরিশ্রম গেছে সবার, তাই আমি ইচ্ছে করি আজকে দুপুরবেলা সভা বসানোর সিদ্ধান্ত নিয়েছি। মহারাজ, বলছি কি, আজকে ঢেঁড়াবাদক ঢেঁড়া পিটিয়ে খবরটা কি রটিয়েছে? আসলে কিছু শুনলাম না তো, তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সেই ব্যাপারেই তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? কি কথা বলুন না মহারাজ। বলুন বলুন মহারাজ, আমি সব সময় আপনার পাশে আছি। পাশে না থাকলে আপনার ভান্ডারে অতিরিক্ত মোহর আসবে কিভাবে বলুন? হ্যাঁ, শোনো, হাতে তো বেশি সময় নেই, তাই কাজের কথায় আসি। বলুন মহারাজ। আমি চাই আমার সভাসদদের ভিতরে 4 জন দায়িত্ব নিয়ে রাজ্যের চারিদিকে এই খবরটা রটিয়ে দিক। আর শুধু তাই নয়, যে নিজের বুদ্ধি বলে সব থেকে বেশি লোককে হাজির করতে পারবে তাকে আমি 500 মোহর পুরস্কার দেব। 500 মোহর? মহারাজ, আপনি বলুন কে কোন দিক প্রচারের দায়িত্ব নেবে? উত্তর দিকে প্রচার করবে গোপাল, দক্ষিণ দিকে মন্ত্রী, পূর্ব দিকে প্রচার করবে সেনাপতি এবং পশ্চিম দিকে প্রচার করবে সভাকবি। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দক্ষিণ দিকের সব লোককে উপস্থিত করে তাক লাগিয়ে দেবো একদম। আমিও করব সব রকমের চেষ্টা যাতে হাজির থাকে পশ্চিম দিকের একদম কোণাতে বাস করা শেষ বাড়ির লোকটা। আমিও করব যথাসাধ্য চেষ্টা। এখন দেখা যাক। মহারাজ, দেখি কি হয়, তবে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। দেখো সবাই কতদূর কি করতে পারো, তোমরাই আমার আশা ভরসা সব। যদি পারো তো এই রাজ্যের আগামী 3 বছরের জন্য খাজনা মকুব করার চেষ্টা করো। মহারাজ, প্রচার যে করব তার জন্য তো একটা প্রচারপত্র বা বিলিপত্র লাগবে, সেটা কোথায় পাবো? ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। ঠিক আছে, বিজ্ঞানী, তুমি বরং তোমার যন্ত্রের সাহায্যে কয়েকশো বিলিপত্র চেপে দাও, কেমন? যথাজ্ঞা মহারাজ। কালকে ভোরবেলায় উঠেই বেরোতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। গোপাল দাদা, ও গোপাল দাদা, একটু শুনে যাও। আজকে মিষ্টি নেবো না রে ভোলা। মিষ্টি দিতে হবে না গো, কিন্তু তোমার শ্যালকের মিষ্টি খাবার দামটা তো দিয়ে যাও। কি, আমার নাম করে সে মিষ্টি খেয়ে গেছে? হ্যাঁ, দাও দাও দাও, 6 মোহর দাও দেখি। আজ আমার একদিন কি ওর একদিন, মজা দেখাচ্ছি ওর। হ্যাঁ বাবা, যতদিন থাকবো তোমার হাড় মাস সব একেবারে কালি করে ছেড়ে দেবো গোপাল ভাঁড়। চাপড়াবে এখন শুধু কপাল। হ্যাঁ, গিন্নি, অগিন্নি, দরজা খোলো।
গিন্নি আসছি হ্যাঁ। কি গো এতক্ষণ কোথায় ছিলে? আরে শাড়ি জামা কাপড়ের হিসেব করছিলাম হ্যাঁ। কি সেই শাড়ি জামা কাপড় কিনেই ছাড়লেন উনি? এই দেখো দোহাই তোমার, আর এই নিয়ে ঝগড়া অশান্তি করো না হ্যাঁ। আজ আছে কাল নেই, এসেছেন যখন শাড়ি কিনতে শখ হয়েছে, একটু কিনে দাও না। শুধু কি এই, তুমি জানো তোমার ভাই আমার নামে ধার করে ভোলার দোকান থেকে মিষ্টি কিনে খেয়েছে? আহা, কচি ভাই আমার, মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে খেয়েছে, তাকে আর এই নিয়ে বকাবকি করো না তুমি হ্যাঁ। এই করে আমার যে গেটের কি হাল হচ্ছে তা তুমি জানো না গিন্নি? দেখো বাবা জীবন, আমাকে আর আমার ছোট ছেলেটাকে জামা কাপড় কিনে দিচ্ছ বলে আমার মেয়েটাকে গাল মন্দ করো না। কথাতেই তো আছে, তুমি যত দেবে তার দ্বিগুণ ফেরত পাবে। হ্যাঁ হ্যাঁ, এত কৃপণ হবে না জামাই বাবু। তুমি আবার মুখ খুলছো? হ্যাঁ, আজ তোমার একদিন কি আমার একদিন। এই না না, একদম রাগারাগি করবে না, যাও জামা কাপড় ছেড়ে এসো, খেতে দেবো, যাও। হ্যাঁ দাও গো গিন্নি, খেতে দাও, কাল আবার অনেক সকালে বেরোতে হবে। কেন, কালকে কি আছে? ও, তোমায় তো তালে বলে বলাই হয়নি। নবাব এবারে আমাদের কৃষ্ণনগর রাজ্যে ওনার জন্মদিন পালন করবেন, তাই তিনি চান ওই দিন যাতে সকল রাজ্যবাসী উপস্থিত থাকে। বাবা বাবা, বলি সকল রাজ্যবাসী উপস্থিত থাকলে উনি কি কিছু পুরস্কার দেবেন নাকি? হ্যাঁ বলেছেন, আমাদের মহারাজ যদি ওই দিন সকল রাজ্যবাসীকে উপস্থিত করাতে পারেন তাহলে আগামী 3 বছর আর আমাদের রাজ্যকে খাজনা দিতে হবে না। কিন্তু একই দিনে সবাইকে হাজির করা তো খুব কঠিন। মহারাজ কি করবেন তাহলে? আমরা আছি কি করতে গিন্নি, মহারাজ আমাকে, মন্ত্রীমশাইকে আর ওদিকে সেনাপতি এবং সভাকবিকে রাজ্যের চারদিকে নিজ বুদ্ধির সাহায্যে সব লোকজনকে ওই দিন হাজির হওয়ার জন্য রাজি করানোর দায়ভার দিয়েছেন। ও বাবা, তাহলে তো ভীষণ গুরু দায়িত্ব তোমাদের উপরে। মহারাজ বলেছেন যে এই কাজে সফল হবে, অর্থাৎ 4 জনের ভিতরে যে সব থেকে বেশি লোককে উপস্থিত করতে পারবে তাকে 500 মোহর দেবেন পুরস্কার হিসেবে। হ্যাঁ শুনুন জামাই বাবু, শুনুন, যদি মানে আমি আপনাকে এই কাজে সাহায্য করি আর তার ফলে আপনি 500 মোহর জেতেন, তাহলে তার অর্ধেক মোহর আমাকে দেবেন তো? দুঃখে করো রঘুবীর, তোমায় আর সাহায্য করতে হবে না। এমনিতেই এই কদিনে আবার গেট যা খসিয়েছো তার কি বলবো। ভালো, মানে কাজের কথা বলতে গেলাম তা না 4টে বাজে কথা শুনিয়ে দিল। কি করব বলো, উপায় তো নেই। আপনার মতো লোক যাতে আমার শত্রু কপালেও না জোটে, সত্যি বলছি। বেছে বেছে জামাই এনেছি বটে, মেয়েটা যে কি করে ঘর করে। উফ, কি তাহলে সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ। মহারাজ, বিজ্ঞানী, দিয়ে দাও তাহলে সকলকে তোমার ছাপানো বিলপত্রগুলো। হ্যাঁ মহারাজ দি। বাহ বিজ্ঞানী, করেছো কি? সব বিলিপত্রের উপরে সংখ্যাও উল্লেখ করে দিয়েছো। তাহলে লেগে পড়ো সকলে, দেখি রাজ্যের জন্য কে কি করতে পারো। ও গোপাল দাদা, আমার ডেকেছো কেন? হ্যাঁ তুমি এসে গেছো, বাহ বাহ বাহ। শোনো শোনো, তোমাকে আরেকটা বিশেষ কাজে ডেকেছি বুঝলে, মানে তোমাকে আমার একটা কাজে সাহায্য করতে হবে। বলো গোপাল দাদা, কি কাজে সাহায্য করব? নবাব তো এই রাজ্যে তার জন্মদিন এবারে পালন করবেন, তা নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ শুনেছি, নবাব তো এটাও বলেছেন তিনি তার জন্মদিনে এবার গোটা রাজ্যবাসীর উপস্থিতি দেখতে চান। হ্যাঁ, তাই আমরা আজ থেকে প্রচারে বেরিয়েছি। তা আমায় কি করতে হবে একটু বলো শুনি। আমি যখন প্রচারে যাব, মানে এখন আমার সাথে তুমিও যাবে, আর তারপরে কি করবে সেটা আমি তোমায় বলে দিচ্ছি। আচ্ছা গোপাল দাদা। বাড়িতে কেউ আছেন? কি চাই? আগে নবাবের জন্মদিনের আমন্ত্রণের বিলিপত্র, ওই দিন কিন্তু সপরিবারে আসা চাই। আমারও সব লাগবে না, আর আমরা যাবো না। কি ব্যাপার গোপাল দাদা, কি বিলি করছো? নবাবের জন্মদিনের আমন্ত্রণের বিলিপত্র নিয়ে যাও ভাই। না না না, আমার লাগবে না। লাগবে না মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, আসছি তো, মেরো না মেরো না। নিচ্ছি নিচ্ছি, আর অবশ্যই আসবো। হ্যাঁ
মনে রাখো লাঠির বাড়িখানা। দাদা ও দাদা দিন 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 আমন্ত্রণ পত্র দিন, আমরা আসবো। দাদা দাদা আমাকেও দিন, আমরাও যাব। আমরা সকলে আসবো। আপনারা সকলে ওই দিন মনে করে চলে আসবেন, না হলে কিন্তু পিঠে পড়বে দুমদাম লাঠির বাড়ি। রে বটা ঘটা, ওই আমন্ত্রণের বিলিপত্রগুলো বের কর। এই ঘটা শিগগিরই বের কর। দি 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 মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, এক মিনিট এক মিনিট এক মিনিট। আরে তুমি, কি ব্যাপার এই সময়ে এখানে কি করছো? এই আপনার পিছু নিয়ে এখানে এসে পড়লাম আর কি। আপনার দলে আপনার হয়ে কাজ করব বলে। না, আমার আর কাউকে দরকার নেই। আমার বটা ঘটাই বাঁ হাত আর ডান হাত। আরে মন্ত্রী মশাই, আমাকে একটু অজুহাত হিসেবেই নিন না, কি আছে দেখুন না কেমন কাজ করি। সব কম নয়। বেটা ভীষণ ঠান্ডা পাচ্ছে। যাকে প্রচারের সাথে সাথে আমন্ত্রণ পত্র বিলি করি। করুন করুন, ঝটপট করুন মন্ত্রী মশাই। আমার প্রিয় সকল দক্ষিণবাসী, তোমরা চলতি সপ্তাহের শুক্রবারে নবাবের জন্মদিন উপলক্ষে কৃষ্ণনগরের বড় মাঠে উপস্থিত হয়েও। কেন যাব? উপহার দিতে পারবো না। বলছিলাম যে খেতে দেবে। আরে উপহার দিতে হবে না, খেতেও দেবে। তোমরা শুধু মন্ত্রী মশাইয়ের কথাটা শোনো। তোমরা উপস্থিত না হলে আমি যে মোহর জিততে পারবো না। উনি মোহর জিতবেন বলে আমাদের যেতে বলছেন? খেয়ে দিয়ে আর কাজ নেই, যত সব। তোমরা তাহলে সকলে এসো, আমরা দক্ষিণের আর বাকি বাসিন্দাদের কাছে চললাম। শুনুন মন দিয়ে পশ্চিমের সকল আপামর অধিবাসীগণ, দয়া করে চলতি সপ্তাহের শুক্রবারই নবাবের জন্মদিনে হাজির হয়ে করবেন নিজ নিজ আসন গ্রহণ। যাব যাব, খেতেও দেবে। বেশ 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 বেশ, যাবো যাবো। কি গো, খুব ক্লান্ত মনে হচ্ছে। এই দালানে বসে বসে ঢুলছ যে। হ্যাঁ, খুব ক্লান্তি গেছে গো। তবে কাজ খুব ভালো হয়েছে বুঝলে। আসলে যা একখানা ফোন দিয়ে এটেছি না। আমি তো জানি তোমার মাথা ভরা বুদ্ধি গিজগিজ গিজগিজ করছে। কিন্তু এই তুমি তো ঘরের ভেতরে একটু বিশ্রাম নিলে পারতে। আর ঘর বাড়িতে তো কাকপক্ষী বসার জন্য এই তো আমি কোন ছাড়। দেখো দেখো, আমাকে নিয়ে কি সব যা তা বলছে গো। যা তা নয়, একদম ঠিক কথাই বলেছি। এই, একদম ঝামেলা নয়, সবাই চুপ চুপ। বলছি খেতে চলো। হ্যাঁ, ইলিশ রেখেছি, ইলিশ তোমার জন্য বড় দুইখানা টুকরো তুলে রেখেছি। আহা, তোমার হাতের রান্না ইলিশ। এই যে, এই মেয়ে, বলি জামাই আর ভোম্বলের মতো চেহারাখানা দেখ, ওকে খবরদার দুখানা মাছ দিস না। তার চেয়ে বরং তোর ভাইকে দে, ওর চেহারা একটু লাগুক। দূর বাবা, খাবোই না, যাও। বাবা, উত্তরের তো আসন পূর্ণ দেখছি, সবাই এসেছে। মহারাজ, আমি তো বলেইছিলাম যথাসাধ্য চেষ্টা করব। আমার কথায় পশ্চিমের লোক সব এসেছে, দেখুন মহারাজ। কি ব্যাপার মন্ত্রী, দক্ষিণে লোকজন কই? আমি কি করে জানবো মহারাজ? তারা আসেনি, তাদের ক্ষতি। দক্ষিণের লোকজন আসেনি, কারণ দক্ষিণে গিয়ে মন্ত্রী মশাই বলে এসেছেন সবাই আসলে তিনি অনেক মোহর জিতবেন। তা উনি মোহর জিতলে সাধারণ লোকের কি? তারা আসবেই বা কেন বলুন? তাই তো বেশি জন আসেনি। ছি ছি মন্ত্রী, তুমি ওখানে গিয়েও লোকজনকে লোভ দেখিয়েছ। ওদিকে শুনলাম সেনাপতিও শুধু প্রচার করতে বেরিয়ে লোকের বাড়িতে খেয়েছে আর নিজের শরীর চর্চা দেখিয়েছে। তাই দেখুন পূর্বের আসনও কেমন খালি পড়ে রয়েছে। কি অবস্থা! আচ্ছা গোপাল, তোমার কৌশলটা কি ছিল শুনি, যে এত লোক এসেছে? মহারাজ, আমি পুঁটির বাবাকে নিয়ে প্রচারে গিয়েছিলাম আর পুঁটির বাবার পিঠে একখানা কুলো বেঁধে দিয়েছিলাম এবং ওখানকার আশেপাশের লোকের সামনে এমনটাই দেখিয়েছিলাম যে কেউ আমন্ত্রণ পত্র গ্রহণ না করতে চাইলে পিঠে পড়বে দুমাদ্দম মার।
ও, তার মানে তোমরা অভিনয় করেছিলে তাই তো? হ্যাঁ, লোকেদের সামনেই আমি পুঁটির বাবাকে আমন্ত্রণ পত্র দিতে চাইলে সে প্রথমে নিতে অস্বীকার করে, আর সে অস্বীকার করতেই পিঠে লাঠির বাড়ি দিই। এদিকে পিঠে তো কোনো বাধা, কেউ বুঝতেই পারেনি, তাহলে সবাই মারের ভয়েই এসেছে। যত ছল চাতুরি! আর তুমি তো চাতুরি করেও ব্যর্থ হও। শুভ জন্মদিন নবাব। বারবার আপনার জীবনে এই শুভ দিনটি আসছে রে। আমিও বুড়ো হচ্ছি এভাবেই ধীরে ধীরে। শুভ জন্মদিন। ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু জাহাপনা বলেছিলেন এই কৃষ্ণনগরের সকলকে এই দিনে উপস্থিত থাকতে। দক্ষিণ আর পূর্ব দিক তো একেবারে ফাঁকা দেখছি। অপরাধ নেবেন না নবাব বাহাদুর। আজকের দিনে আমি কৃষ্ণনগরে এসে খুবই খুশি হয়েছি। যদিও সকল রাজ্যবাসী আসেনি, তবু যারা এসেছে তাদের উপস্থিতিতেই আমি সন্তুষ্ট। তবে আমি তাই বলে 3 বছরের খাজনা মুকুব করতে পারছি না। 1 বছরের খাজনা মকুব করুন জাহাপনা। হ্যাঁ, 1 বছরের করলাম। গোপাল, তাহলে কি হবে? কি আবার হবে, বাকি 2 বছর মন্ত্রীর বেতন থেকে কিছুটা করে মোহর কেটে খাজনা দেবেন। হায় হায় হায়! বেতন কাটলে আমি খাবো কি?